একাদশ শ্রেণীর প্রিয় নবীন শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো সবাই? আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মনিরুদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়তেছিলাম। আর আমাদের প্রথম অধ্যায়ের যে শিরোনাম সেটি হলো সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। তো আমরা গত ক্লাসে যে পর্যন্ত পড়েছি আজকে আমরা তারপর থেকে স্টার্ট করব। ওকে? তার আগে তোমরা অনেকেই সমাজবিজ্ঞান বই সম্পর্কে জানতে চেয়েছো আমি কোন বই পড়াই, আমি সেটা তোমাদের আজকে বলে দিচ্ছি। আমি বঙ্গপ্রকাশের এই বইটা ফলো করি। এটা হলো প্রথম পত্র, এটা হলো দ্বিতীয় পত্র। ওকে? এই ২ টা বই আমি ফলো করি। তোমরা চাইলে এই ২ টা বই কিনতে পারো। ওকে? তাহলে আ আশা করি তোমরা বইয়ের ব্যাপারে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই আর কথা না বাড়িয়ে। এরপরেও যদি বই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাবে। আর এই বইটাতে সহ-লেখক হিসেবে ডক্টর ইকবাল হোসেনের সাথে আমিও আছি। ওকে? যাই হোক তাহলে আমরা পরে আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকে আলোচনা করব সমাজবিজ্ঞানের পটভূমি। ওকে? সমাজবিজ্ঞানের পটভূমি মানে সমাজবিজ্ঞানের উৎপত্তিতে কোন, কোন বিষয়গুলো কাজ করেছে আজকে আমরা সেগুলো দেখব। হ্যাঁ? তাহলে আমি এখানে কতগুলো বুলেটের মাধ্যমে কতগুলো আনছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখানে আমি দেখাইছি যে সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমিতে সর্বপ্রথম যেটা সেটা হলো যে হাম্বুরাবির সনদ। এই হাম্বুরাবির সনদ যেটা সেটা কি আমরা ১ম এখান থেকে একটু দেখি তাহলে। প্রাচীন সমাজ চিন্তায় একটা গুরুত্বপূর্ণ দলিল হলো হাম্বুরাবির সনদ। হাম্বুরাবির সনদ মানুষের লিখিত প্রথম এবং প্রাচীনতম শিলালিপি। এটা হলো হাম্বুরাবির সনদ। মানুষের লিখিত সর্বপ্রথম শিলালিপি যেটা, এটা হলো হাম্বুরাবির সনদ। এটা হলো আ এটাতে তৎকালীন সমাজের আ সমাজ পরিচালনার অনেকগুলো বিষয়াশয় আমরা এইটা হাম্বুরাবির সনদ থেকে জানতে পারি। তারপরে গ্রিসদের অবদান। গ্রিক নগররাষ্ট্রে থেলিস, ডেমোক্রিটাস, সক্রেটিস প্রমুখ চিন্তাবিদদের সমাজ চেতনা সমাজবিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজচিন্তায় যৌক্তিক এবং গ্রহণযোগ্য নিদর্শন হচ্ছে প্লেটোর বিখ্যাত একটি বই দ্য রিপাবলিক এবং অ্যারিস্টটলের দ্য পলিটিক্স। এই দুটো বই প্লেটোর রিপাবলিক এবং অ্যারিস্টটলের যে পলিটিক্স এই দুটো বই সমাজবিজ্ঞানের ব্যাকগ্রাউন্ডে বা সমাজবিজ্ঞানের পটভূমিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লেটোর রিপাবলিক সম্পর্কে রবার্ট ব্যারস্টেইড বলেছেন যে, "দ্য রিপাবলিক অফ প্লেটো ইজ দ্য গ্রেটেস্ট অফ অল সোশিওলজিক্যাল ট্রেটস।" ওকে? তার প্লেটোর এই রিপাবলিক গ্রন্থেই আদর্শ রাষ্ট্র, দার্শনিক রাজা ইত্যাদি উম এ আমরা ইত্যাদি ধারণাসমূহ পাই। তারপরে আছে ভারতবর্ষের কথা যদি আমরা বলি, সমাজ সমাজ বিকাশের বা সমাজ চিন্তার ক্ষেত্রে ভারতবর্ষ পিছিয়ে ছিল না। কৌটিল্যের অর্থশাস্ত্র তোমরা নিশ্চয়ই নাম শুনেছ হয়তো। কৌটিল্যের অর্থশাস্ত্র, আল বিরুনির কিতাবুল হিন্দ, আবুল ফজলের আইনে আকবরী ইত্যাদি বইয়ে তৎকালীন ভারতীয় সমাজ ব্যবস্থা সম্পর্কে সুন্দরভাবে উল্লেখ আছে, লেখা আছে এবং সেখান থেকে তৎকালীন আ শাসন-প্রশাসন ব্যবস্থা, তারপরে আ বা রাজস্ব সংগ্রহের ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এগুলো সম্পর্কেও তাই ভারতবর্ষের সমাজচিন্তাবিদদেরও সমাজবিজ্ঞানের পটভূমিতে উৎপত্তির পটভূমিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ওকে? তারপরে এখানে একজনের নাম আমি নির্দিষ্ট করে এজন্যই লিখেছি যে ইবনে খালদুন। ইবনে খালদুনকে কিন্তু সমাজবিজ্ঞানের আদি জনক বলেও মাঝে মধ্যে অভিহিত করা হয়। তিনি তার আল মুকাদ্দিমা একটা বই আছে। এটা দিয়ে সমাজবিজ্ঞানের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই আল মুকাদ্দিমা বইয়ে তিনি আল উমরান নামে একটি শাস্ত্রের চিন্তা করেন। একটি বইয়ের কথা তিনি আল উমরান নামে বলেন যেটার বাংলা করলে হয় সংস্কৃতির বিজ্ঞান। এই কারণে ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি জনক বলেও অভিহিত করা হয়। এই আল উমরান বইয়ের মধ্যে সমাজের ইতিহাসের গতি প্রকৃতি, সমাজ জীবনের বিভিন্ন ভৌগোলিক বা অন্যান্য উপাদান নিয়ে তিনি আলোচনা করেছেন। আল উমরান বইয়ের মধ্যে তিনি আসাবিয়া একটা প্রত্যয়ের উল্লেখ করেন যেটি দিয়ে আ সা আধুনিক সমাজ বা প্রাচীন যাযাবর সমাজকে খুবই সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন। ওকে? তারপরে ধর্মীয় দৃষ্টিভঙ্গির কথা যদি আমরা বলি, ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে সামাজিক আ সমাজের চিন্তাধারাকে এগিয়ে নিয়ে গিয়েছেন সেন্ট অগাস্টিন, সেন্ট থমাস অ্যাকুইনাস। সেন্ট অগাস্টিনের বিখ্যাত বই 'সিটি অফ গড' গ্রন্থের মাধ্যমে তিনি ঈশ্বরের রাজত্ব প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে থমাস অ্যাকুইনাস পরিবারের কার্যাবলী, সমাজ, আইন ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।
1513 সালে ম্যাকিয়াভেলি, দ্য প্রিন্স, টমাস মুরের অটোপিয়া গ্রন্থগুলো সমাজবিজ্ঞানের উদ্ভবকে ত্বরান্বিত করেছে। সমাজ দর্শনের আলোকে চিন্তাধারায় উৎকর্ষ সাধন করেছে হবস, লক, রুসো এদের চিন্তাধারা, মন্টেস্কু এদের চিন্তাধারা। রাষ্ট্র ও সমাজের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব সম্পর্কে মন্টেস্কু যে ধারণা দিয়েছেন সেটা বর্তমান সময়ে পর্যন্ত সমাজবিজ্ঞানে খুবই গুরুত্বের সাথে স্ফুটিত হয়। এটা বলছি আমরা অন্যান্য মনীষীর অবদান পয়েন্টটা বলছি। ইতালীয় মনীষী ভিকো, ইতালির বিখ্যাত মনীষী ভিকো, তিনি তার নিউ সায়েন্স একটি বই লিখেন। ওই বইয়ে তিনি তৎকালীন সমাজ ব্যবস্থাকে ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এজন্য তার নিউ সায়েন্স বইকে সমাজ বিশ্লেষণের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল বলে অভিহিত করা হয়। ওকে, তিনি সমাজকে দেবতাদের যুগ, বীর যোদ্ধাদের যুগ, মানুষের যুগ ইত্যাদি ৩ ভাগে ভাগ করেন। ওকে, মূলত এভাবেই প্রাচীন বিভিন্ন লেখক, ঐতিহাসিক, দার্শনিক, মনীষী, ধর্মযাজকদের নানা প্রয়াসে সমাজবিজ্ঞানের উদ্ভবের বা সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্র তৈরি হয়। ওকে, রবার্ট বারস্টেইন আবার বলেছেন যে সোশিওলজি হ্যাজ এ লং ফাস্ট বাট অনলি এ শর্ট হিস্ট্রি। অর্থ হলো যে সোশিওলজির পটভূমি অনেক বিশাল, অনেক অতীত। মানুষের সমাজ যেহেতু মানুষের সমান বড়, এ কারণে সোশিওলজি বা সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি বা মানুষের সমান বড়। যদিও সমাজবিজ্ঞানের উদ্ভব বা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে খুব বেশি সময় হয়নি। 1839 সালে, গত ক্লাসে আমরা বলেছি, 1839 সালে সর্বপ্রথম অগাস্ট কুত সোশিওলজি শব্দটি ব্যবহার করেন তার পজিটিভ ফিলোসফি বইয়ে। ওকে, যাই হোক, এ হলো আমাদের পটভূমি। আচ্ছা, এখানে আরো শিল্প বিপ্লব পরবর্তী সমাজ ও সমাজবিজ্ঞানের নতুন গতিপথ, এটাতে আমরা কি দেখি? অষ্টাদশ শতকে শিল্প বিপ্লব এবং যখন ফরাসি বিপ্লব হলো, তখন মানুষের চিন্তাধারাতে বা সমাজ ব্যবস্থায় এটা ব্যাপক পরিবর্তন আনে। শিল্প বিপ্লব, আমরা জানি শিল্প বিপ্লব ইউরোপে হয়েছিল। সমাজের অর্থনীতি এবং ফরাসি বিপ্লব ফ্রান্সের সমাজের রাজনৈতিক চেতনার আমূল পরিবর্তন করে দেয়। বিপ্লবোত্তর সমাজে নতুন করে সমস্যা, বিশৃঙ্খলা, অসহিষ্ণুতা ইত্যাদি পরিলক্ষিত হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অনেকে প্রতি বিপ্লবের নির্দেশনা দেন। কিন্তু ফরাসি চিন্তাবিদ সেন্ট সাইমন গবেষণার মাধ্যমে সমাজের সমস্যা এবং এর কারণ চিহ্নিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন। তার মতে উৎপাদন ব্যবস্থার পরিবর্তন যদি অর্থনৈতিক উন্নতি সাধিত হয়, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে রাষ্ট্র ব্যবস্থার উন্নতি হয়, তবে সমাজ ব্যবস্থার পরিবর্তন করলে অবশ্যই সামাজিক ব্যবস্থার উন্নতি ঘটবে। তো এই হলো সংক্ষেপে আমাদের সমাজবিজ্ঞানের বিকাশের সমাজবিজ্ঞান উদ্ভবের পটভূমি। তোমরা তোমাদের বই থেকে মিলিয়ে আরো সুন্দর আর ভালো করে পড়লে আশা করি তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। তারপর আমরা যেটা যাব সেটা হলো সমাজবিজ্ঞানের উদ্ভবের 4টি উপাদান। সমাজবিজ্ঞান উদ্ভবের 4টি উপাদান কি কি আছে তোমরা দেখো। বিখ্যাত সমাজবিজ্ঞানী জিন্সবার্গ, বিখ্যাত সমাজবিজ্ঞানী এমস জিনবার্গ, ওনার পুরো নাম হলো মরিস জিনবার্গ। এই মরিস জিনবার্গ তার রিজন এন্ড আনরিজন গ্রন্থে সমাজবিজ্ঞান উদ্ভবের 4টি উপাদানের উল্লেখ করেন। ওকে, তো এই 4টি উপাদান হলো কি কি তোমরা দেখতে পাচ্ছ যে রাজনৈতিক দর্শন, ইতিহাসের দর্শন, জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব, সামাজিক জরিপ। প্রথমটা বলি আমরা একটু করে, রাজনৈতিক দর্শন জিনিসটা দিয়ে তিনি কি বলতে চাইছেন। সমাজবিজ্ঞান উদ্ভবের মূলে, তার মতে সমাজবিজ্ঞান উদ্ভবের মূলে রাজনৈতিক দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রের নানাবিধ বিশৃঙ্খলা ও অসঙ্গতি হতে পরিত্রাণের লক্ষ্যে থেলিস, ডেমোক্রেটিস, সক্রেটিস এবং বিশেষ করে প্লেটো, অ্যারিস্টটলের রাজনৈতিক দর্শনের সমাজতাত্ত্বিক মূল্য অস্বীকার করার কোনো উপায় নেই। তার মানে সমাজবিজ্ঞানের বিকাশে রাজনৈতিক দর্শন গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে ইতিহাসের দর্শন। সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইতিহাসের দর্শন। বস্তুনিষ্ঠ, মূলত চতুর্দশ শতাব্দীতে আরব দার্শনিক ইবনে খালদুনের ইতিহাসের গতিধারা সম্পর্কে অত্যন্ত গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ প্রদান করেন। তার তিনি যে সমাজ সম্পর্কে এই বিশ্লেষণ দিয়েছেন, তার এই বিশ্লেষণ অষ্টাদশ শতাব্দীতে সমাজবিজ্ঞানের উদ্ভবকে খুবই ত্বরান্বিত করেছিল। ইতিহাস দর্শনের প্রতিষ্ঠাতা পণ্ডিতদের মধ্যে আছেন সেন্ট পেয়ারে, ভিকো, মন্টেস্কু, ভলতেয়ার, জার্মানির হার্ডার, স্কটল্যান্ডের ফার্গুসন, মিলার, রবার্টসন প্রমুখ উল্লেখযোগ্য। ওকে, আমরা আগেই বলেছি ভিকোর কথা। ভিকো তার দ্য নিউ সায়েন্স গ্রন্থে ইতিহাসের গতি, প্রকৃতি এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে গভীর এবং বস্তুনিষ্ঠ আলোচনা করেন। ওকে, মন্টেস্কুর বইয়ের নাম হলো দ্য স্পিরিট অফ লস, তার বিখ্যাত বই।
স্পিড অফ লস গ্রন্থের মাধ্যমে সমাজ বিশ্লেষণে বিশেষ অবদান রাখেন। ঊনবিংশ শতাব্দীতে হ্যাগেল, সেন্ট সাইমন, অগাস্ট কুথ, কার্ল মার্কস প্রমুখের চিন্তাধারায় ইতিহাসের দর্শন সমাজ বিজ্ঞানে উদ্ভবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব, এটা সম্পর্কে যদি আমরা কিছু বলি, সমাজবিজ্ঞানের উৎপত্তির মূলে জীববিজ্ঞানের ব্যবহৃত বিবর্তন তত্ত্ব ও অন্যান্য গুলোর মতো মানে রাজনৈতিক দর্শন ও ইতিহাস দর্শনের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তত্ত্বের প্রবর্তক ডারউইন, চার্লস ডারউইন, তোমরা নিশ্চয় নাম শুনেছ। কিন্তু সমাজবিজ্ঞানীগণ দেখলেন যে সামাজিক বিজ্ঞান সমাজ জীবনেও বিবর্তনবাদী তত্ত্ব বিশেষভাবে প্রযোজ্য। যারা সমাজকে জীবদেহের সাথে তুলনা করে এর বিবর্তনবাদী ব্যাখ্যা দিয়েছেন তাদের মধ্যে আছেন লুইস হেনরি মর্গান, হারবার্ট স্পেন্সার, ওয়াস্টার মার্ক প্রমুখ। ওকে, এই পণ্ডিতরা যাদের কথা আমরা বললাম, মর্গান, স্পেন্সার, তারপরে ওয়াস্টার মার্ক, এই পণ্ডিতরা জীবজগতের সাথে সমাজের তুলনামূলক আলোচনা করে দেখাতে সক্ষম হন যে সমাজ কিভাবে সরল থেকে জটিল অবস্থায় আবর্তিত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। এটা গেল সামাজিক জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব সম্পর্কে কথা। তারপর আমাদের যেটা, এটা আছে সামাজিক জরিপ। সমাজবিজ্ঞান উদ্ভবের মূলে রয়েছে সামাজিক জরিপের অবদান। সামাজিক দারিদ্র্য বিমোচন, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, জনমত যাচাই ইত্যাদি ক্ষেত্রে সামাজিক জরিপের কোনো বিকল্প নেই। সামাজিক জরিপের মধ্য দিয়ে সমাজ সম্পর্কে ব্যাপক তথ্য সংগ্রহ ও গবেষণা সহজতর হয়। তাই সমাজ সমীক্ষাকে সমাজ বিজ্ঞানের অন্যতম উৎসভূমি বলা যেতে পারে। এজন্য সমাজ সমীক্ষা বা সামাজিক জরিপ সমাজ বিজ্ঞানের অন্যতম পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। তাহলে জিন্সবার্গের মতে তিনি তার রিজনে সমাজ বিজ্ঞান উদ্ভবের পিছনে যে ৪টি উপাদান সবচেয়ে বেশি কাজ করেছে বলেছেন, এই ৪টা উপাদান হলো এটা, এবং এই হলো আমাদের এই উপাদানগুলো সম্পর্কে কথা। তারপরে সমাজবিজ্ঞান বিকাশে আসলে কি কি উপাদান কাজ করেছে আমরা সেটা একটু দেখব। সমাজবিজ্ঞান বিকাশে যে সকল উপাদান কাজ করেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজনৈতিক বিপ্লব। রাজনৈতিক বিপ্লবে কি আছে আমরা একটু দেখি। রাজনৈতিক বিপ্লব হলো আমরা যেটা বললাম ফরাসি বিপ্লবের কথা, মূলত ফরাসি বিপ্লবের মধ্য দিয়েই রাজনৈতিক বিপ্লবের সূত্রপাত হয়। সামাজিক পরিবর্তনের সাথে সাথে মনীষীদের চিন্তা ভাবনায়ও পরিবর্তন সূচিত হয় এবং সমাজবিজ্ঞানে এর প্রভাব পরিলক্ষিত হয়। শিল্প বিপ্লব ও পুঁজিবাদ। ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হলো, ফ্রান্সে যখন শিল্প বিপ্লব হলো, এই শিল্প বিপ্লব সমাজ কাঠামোতে পরিবর্তন এনেছে, মনীষীদের চিন্তা ভাবনাতে পরিবর্তন এনেছে। তেমনি শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লব সমাজের কি করেছে, আমূল পরিবর্তন সমাজকে করেছে। পুঁজিবাদ বিকাশে শিল্প বিপ্লব অগ্রণী ভূমিকা পালন করেছে। শিল্প বিপ্লব ও পুঁজিবাদ সমাজের যে পরিবর্তন সাধন করেছে, মনীষীদের সমাজ চিন্তায় এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজতন্ত্রের উত্থান, সমাজতন্ত্রের যখন উদ্ভব ঘটলো বা উত্থান ঘটলো, তাহলে সেটা সমাজকে কিভাবে সমাজ বিজ্ঞানের বিকাশকে প্রভাবিত করলো আমরা দেখি। পুঁজিবাদের বিপরীত ধারণার নাম হলো সমাজতন্ত্র, আমরা জানি। এই সমাজতন্ত্র একটি শক্তিশালী উৎপাদন ব্যবস্থা। আর্থসামাজিক ক্ষেত্রে নতুন চিন্তাধারার ভাবনার উন্মেষ ঘটিয়েছে এই সমাজতন্ত্র। সমাজতান্ত্রিক আদর্শ উদ্বুদ্ধ মনীষীদের চিন্তা ভাবনা সমাজ বিজ্ঞানের বিকাশকে ত্বরান্বিত করেছে। তারপরে শিল্প বিপ্লব যখন শুরু হলো, এই শিল্প কারখানাগুলোর জন্য নগরায়ন শুরু হলো, আর নগরায়নের কারণে নগর সমাজের উদ্ভব ঘটলো। নগরে বস্তি সমস্যা সহ অন্যান্য অনেক সামাজিক সমস্যার সৃষ্টি হলো। এই কারণে নগরায়ন প্রক্রিয়া সমাজ বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ওকে, তারপরে ধর্মনিরপেক্ষতা বা ধর্মীয় পরিবর্তন। সমাজ ও রাষ্ট্রের সাথে ধর্মের নিবিড় সম্পর্ক। ঊনবিংশ শতাব্দী থেকে এই সম্পর্কটা একটা সময় ছিল প্রাচীনকালে, কিন্তু ঊনবিংশ শতাব্দী থেকে এই সম্পর্কটা ধীরে ধীরে শিথিল হয়ে আসে। রাষ্ট্র পরিচালনা ও সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা অনেকাংশে হ্রাস পায়। ধর্মনিরপেক্ষতার আদর্শে রাষ্ট্র পরিচালনা এবং ধর্মীয় নেতৃত্বের ভূমিকা হ্রাস সমাজ চিন্তাকে প্রগতিশীল করে তোলে। মনীষীদের এই প্রগতিশীল চিন্তা ভাবনা সমাজ বিজ্ঞান বিকাশে বিশেষ অবদান রাখে। এবার হলো বিজ্ঞানের বিকাশ, গ্রোথ অফ সায়েন্স। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ উৎপাদন ব্যবস্থা তথা গোটা সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। সামাজিক সম্পর্ক ও মানুষের দৈনন্দিন জীবন প্রণালীতে ব্যাপক পরিবর্তন সাধন করে বিজ্ঞান ও প্রযুক্তি। এই পরিবর্তনের আলোকে সমাজবিজ্ঞানীগণ সামাজিক গবেষণায় নিয়োজিত হন, যা সমাজ বিজ্ঞানের বিকাশকে ত্বরান্বিত করে। জ্ঞান চর্চার আকাঙ্ক্ষা ও বুদ্ধিবৃত্তির বিকাশ। মানুষ স্বভাবতই কি চায়, যেটা তার অজানা সেটাকে জানতে চায়, এটা মানুষের সহজাত প্রবৃত্তি।
তো এই যে ঊনবিংশ শতাব্দীতে এতগুলো ঘটনা ঘটলো, রাজনৈতিক বিপ্লব, শিল্প বিপ্লব, সমাজতন্ত্রের উত্থান, নগরায়ন, শিল্পায়ন ইত্যাদি অনেক কিছু। এগুলার কারণে সমাজ কাঠামোতে যে পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনে সেই পরিবর্তনকে গ্রহণ করার জন্য সমাজবিজ্ঞানীরা বা আ যারা অন্যান্য সমাজের সদস্য ছিলেন তারা কি করলেন? তারা এটা নিয়ে গবেষণা শুরু করলেন, অনুসন্ধান শুরু করলেন। এই সমাজকে নিয়ে যে পরিবর্তিত সমাজ কি অবস্থা, কোথায় যাবে বা এটার ভবিষ্যৎ কি? তো এই গবেষণা এবং তাদের এই অনুসন্ধান সমাজবিজ্ঞানের বিকাশকে খুবই বেশি প্রভাবিত করেছে। যার ফলে আজকে আমরা সমাজবিজ্ঞান সাবজেক্ট পড়ছি। ওকে? এবার আমরা যেটা দেখব সেটা হলো ২০ শতকে সমাজবিজ্ঞানের বিকাশ। ২০ শতকে বিংশ শতকে সমাজবিজ্ঞানের বিকাশে কি আছে আমরা একটু সেটা দেখব। প্রথমত আছে আমেরিকান সমাজবিজ্ঞানীদের নেতৃত্ব। ২০ শতকে সামাজিক পরিবর্তন বা ২০ শতকে সামাজিক পরিবর্তনে আ সমাজতাত্ত্বিক চর্চাকে আ এগিয়ে রাখেন আমেরিকান সমাজবিজ্ঞানীরা। ওকে? তো আমেরিকান সমাজবিজ্ঞানীরা কি করেছে আমরা ১ম এ সেটা দেখি। যাই হোক যদিও আ যেই ২য় বিশ্বযুদ্ধ হলো, ২য় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময় পর্যন্ত সমাজবিজ্ঞান চর্চার নেতৃত্ব ছিল ইউরোপীয় সমাজবিজ্ঞানীদের দখলে। কিন্তু এটা সরি ২য় না ১ম বিশ্বযুদ্ধ। কিন্তু ১ম বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন সমাজবিজ্ঞানীদের নেতৃত্বে সমাজবিজ্ঞান বিকশিত হতে থাকে। এক্ষেত্রে সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যারা তাদের মধ্যে টেলকট পার্সন্স বিখ্যাত সমাজবিজ্ঞানী। টেলকট পার্সন্স। তারপর আছে রবার্ট কে মার্টন, আর কে মার্টন। আর কে মার্টনকে আমেরিকান সমাজবিজ্ঞানের জনক বলা হয়। যাই হোক, তারা সমাজবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওকে। মার্কিন সমাজতাত্ত্বিক টেলকট পার্সন্স নব্যবিবর্তনবাদের দৃষ্টিকোণ থেকে কাঠামোবাদী ক্রিয়াবাদ তত্ত্ব প্রদান করতে গিয়ে কিছু মৌলিকত্ব প্রদর্শন করেন। মানে কিছু মৌলিক ধারণার অবতারণা করেন। এক্ষেত্রে সমাজের সাধারণ অভিযোজন ক্ষমতা বৃদ্ধির বিষয়টি তিনি খুব প্রাধান্য দিয়ে আলোচনা করেন। আধুনিক প্যারাডাইমের মাধ্যমে বিশ্বযুদ্ধোত্তর সমাজবিজ্ঞান বিকাশে টেলকট পার্সন্স এর অবদান সবচেয়ে বেশি, সবচেয়ে অগ্রগণ্য। ওকে? এছাড়া ডব্লিউ রস্টো, ম্যারিয়ন লেভি, নেল স্মেলচার, জেমস কোলম্যান আধুনিকায়ন প্রমুখ আধুনিকায়ন আধুনিকীকরণ তাত্ত্বিকরা বা প্রমুখ তাত্ত্বিকরা কি করেছেন? প্রমুখ মনীষীরা ওই আধুনিকায়ন প্যারাডাইমটাকে সমৃদ্ধ করেছেন তাদের জ্ঞান চর্চা, তাদের আলোচনার মাধ্যমে। এদের সমসাময়িক আরো আছেন রাহুল প্রিভিক্স, তারপরে আছেন অসবালদো সানকাল, তারপরে আছেন সেলসো পর্তুদা প্রমুখ। ওকে? এইসব মার্কিন সমাজবিজ্ঞানীরা বিজ্ঞানের ২০ শতকে এসে সমাজবিজ্ঞানের বিকাশকে ত্বরান্বিত করেছেন তাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আলোচনার মাধ্যমে, তাদের লেখার মাধ্যমে। তারপরে যেটা উন্নয়ন ও অনুন্নয়নের সমাজবিজ্ঞান। বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের পরবর্তী সময় ১ম বিশ্বযুদ্ধ এবং ২য় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সমাজবিজ্ঞান মূলত হয়ে যায় উন্নয়ন কিংবা অনুন্নয়নের সমাজবিজ্ঞান। সোশিওলজি অফ ডেভেলপমেন্ট অর আন্ডার ডেভেলপমেন্ট। উন্নয়নের সমাজবিজ্ঞানকে অনেকে শিল্পায়নের সামাজিক মূল্যায়ন বলে অভিহিত করেছেন। শিল্পায়ন অগ্রসর অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত এবং নগরায়নের সাথে এর সম্পর্ক রয়েছে। উন্নয়ন সমাজবিজ্ঞান পুঁজিবাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। তাই উন্নয়নের পাশাপাশি অনুন্নয়ন ইস্যুটিও এখানে বিশেষভাবে আলোচিত করা দরকার। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উন্নয়ন ও অনুন্নয়ন ইস্যুকে জানার প্রয়াস ১ম বিশ্বযুদ্ধের পর থেকেই বিশেষভাবে আমরা দেখতে পাই। ইতিহাস ঘাঁটলে এটা দেখা যায়। আমরা দেখি। যাই হোক উন্নয়ন ও অনুন্নয়নের সমাজতাত্ত্বিক বিশ্লেষণে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে আছেন পল ভ্যারন, সামির আমিন, আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক, হামজা আলাভি, দস সান্তোস, আরগিরি এমানুয়েল। তারা এই নব্য মার্ক্সবাদী মনীষীদের, সমাজতাত্ত্বিকদের অবদান উন্নয়ন ও অনুন্নয়নের সমাজবিজ্ঞানে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যেটা দেখলাম যে মূলত ২য় বিশ্বযুদ্ধ পর ১ম বিশ্বযুদ্ধের পরে যদিও শুরু হয়েছে কিন্তু ২য় বিশ্বযুদ্ধের পরে এটা একেবারে প্রাতিষ্ঠানিকীকরণ পেয়ে গেছে। সমাজবিজ্ঞানকে মূলত উন্নয়ন ও অনুন্নয়নের দিক থেকে আলোচনা করা হচ্ছে। আর এই যারা উন্নয়ন ও অনুন্নয়নের সমাজবিজ্ঞানের বিকাশে বেশি অবদান রেখেছেন তাদের কয়েকজনের নাম আমি বললাম যেটা তোমাদের সামির আমিন, ফল ব্যারন, আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক, হামজা আলাভি ইত্যাদি। এসব মনীষীরা। ওকে। তারপরে যেটা সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা।
এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমরা যেটা একটু আগে বললাম যে উন্নয়নের সমাজবিজ্ঞান, এরকম সমাজবিজ্ঞান শুধু তার মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে তার বিভিন্ন কারণে বিকাশের বিভিন্ন কারণে বিভিন্ন জনের আলোচনার মাধ্যমে সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ব্রাঞ্চ বেড়ে যায়। ওকে, এই সমাজবিজ্ঞানের সবগুলো শাখায় সমাজবিজ্ঞান মোটামুটি সমাজের প্রায় যতগুলো শাখা আছে সবগুলোতে বিচরণ করতে শুরু করে। এক্ষেত্রে গ্রামীণ ও কৃষক সমাজের সমাজবিজ্ঞান বিষয়টি খুব বেশি উল্লেখযোগ্য। কারণ হলো যে কৃষক সমাজ নিয়ে, কৃষকের গ্রামীণ সমাজ নিয়ে সায়নব, ওকে, তারপরে এরিক উলফ, থিওডোর শানিন, টার্নার প্রমুখ গ্রামীণ সমাজবিজ্ঞানীরা এই গ্রামীণ সমাজবিজ্ঞানের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের চিন্তা, গবেষণা, রচনায় কৃষক সমাজ ও অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ সমাজবিজ্ঞান ছাড়াও সমাজবিজ্ঞানের আরো যে সকল ব্রাঞ্চ সমূহ দেখা যায়, নগর সমাজবিজ্ঞান, উন্নয়নের সমাজবিজ্ঞান, শিক্ষার সমাজবিজ্ঞান, রাজনৈতিক সমাজবিজ্ঞান, স্বাস্থ্য ও চিকিৎসার সমাজবিজ্ঞান, ধর্মের সমাজবিজ্ঞান, পরিবারের সমাজবিজ্ঞান, শিল্প, তারপর অসঙ্গতি, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি সমাজবিজ্ঞান বিভিন্ন ব্রাঞ্চের সৃষ্টি হয়। ওকে, তার মানে সমাজবিজ্ঞানের পরিধি বেড়ে যায় এবং একটা সাবজেক্টের যখন পরিধি বেড়ে যাচ্ছে তখন এটা আরো বেশি তাড়াতাড়ি খুব দ্রুততার সাথে এটা বিকশিত হতে থাকে। তারপরে যেটা আছে সেটা হলো গবেষণা পদ্ধতির বিকাশ। বিশ্বযুদ্ধ উত্তর প্রথম বিশ্বযুদ্ধের পরে যেটা ঘটলো যে সমাজবিজ্ঞানে গবেষণা পদ্ধতির বিকাশ সাধিত হয়। এই সময় বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ এবং চর্চার বহুল বিস্তৃতি ঘটে। পদ্ধতি ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ওঠার নিরলস প্রচেষ্টা সমাজবিজ্ঞানকে ক্রমশ শক্তিশালী করে। গবেষণা ছাড়াও সমাজবিজ্ঞানের প্রকাশনাগুলোও বেশ জনপ্রিয়তা পেতে থাকে পাঠক মহলে। স্কুল, কলেজ, উচ্চশিক্ষা, উচ্চতর গবেষণা প্রতিটি স্তরে সমাজবিজ্ঞান অপরিহার্য আধেয় বিষয় হিসেবে গুরুত্ব সহকারে বর্তমানে অধীত হচ্ছে বা অধ্যয়ন করা হচ্ছে। ওকে, এই হলো গবেষণা পদ্ধতির বিকাশের কারণেই মূলত সমাজবিজ্ঞানের যে ত্রুটি বিচ্যুতি এগুলো দূর হয়ে সমাজবিজ্ঞান এই অবস্থায় আসতে পেরেছে। তাহলে আমরা আগে সমাজবিজ্ঞানের পটভূমি বা সমাজবিজ্ঞানের বিকাশ সম্পর্কে কি বিকাশের যে উপাদানগুলো আছে এগুলা নিয়ে আমরা কিছু কথা বললাম। আর এখানে এসে আমরা দেখলাম যে ২০ শতকে সমাজবিজ্ঞানের যে বিকাশ বা সমাজবিজ্ঞান যে আজকের অবস্থায় এসেছে, এই অবস্থায় আসার জন্য কাদের অবদান বেশি, কারা অবদান রেখেছেন, তো সেটা আমরা এখন এখানে এতক্ষণ ধরে জানলাম। ওকে, তো তোমরা সবাই বই কিনে ফেলবে, বই কিনে বই থেকে লেকচারের সাথে মিলিয়ে বই থেকে পড়ে নিবে। কোনো প্রশ্ন থাকলে লেকচারের শেষে কমেন্ট করবে। ওকে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই বলে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।